দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই রাজনীতিবিদ। আমার বাম পাশে রয়েছেন জনাব শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি এবং মুখপাত্র 12 দলীয় জোট, এবং সর্ববামে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনার দুজনকে আলোচনা স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ সবুজ। সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য সহকারে আলোচনা করে একটি সমাধানে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে বলে বিশ্বাস করেন তিনি আরও বলেন, যারা বিভাজন করতে চায় তারা কেউই দেশের ভালো চায় না। রাষ্ট্র সংস্কারে সুপারিশ নিয়ে বিএনপির সাথে দ্বিতীয় দফা বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিতেই মূল আপত্তি বিএনপি। নেতারা বলছেন এতে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। তবে নির্বাচনের পর সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে দলটি। মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের শূন্যতা কাটাতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তবে সিদ্ধান্তের ভার তিনি ছেড়ে দিয়ে আওয়ামী লীগের অধীনে শেষ 3 নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা একথা জানান। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের অনুষ্ঠানের দাবিও তাদের। রাজধানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বনানী থানায় বৈষম্য বিরোধী 5 ছাত্রনেতার নাম উল্লেখ করে 8 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পারভেজ ছাত্রদলের রাজনীতি করত বলেই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাকে হত্যা করেছে বলে অভিযোগ ছাত্রদলের। এদিকে শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনাকে দুঃখিত, আমরা এই শব্দ বিভ্রাটের কারণে পুরো শব্দ বিষয়টি জানতে পারলাম না। আমরা বেশ কিছু বিষয় শুনেছি। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব শাহাদাত হোসেন সেলিমকে দিয়ে। আমরা যেটা দেখলাম যে সরকার যে বিষয়গুলো আলোচনা করছে, বিশেষ করে সংস্কার এবং নির্বাচন, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্পষ্ট বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। আসলে এই যে বিএনপি মহাসচিব আজকে আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে ধৈর্যের সাথে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা, রাজনৈতিক দলগুলো কি আসলে সেই পথে রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার যে সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রায় 24টি রাজনৈতিক দলের কাছে বিভিন্ন প্রস্তাবনাগুলো পাঠিয়েছে, তারা একটা স্প্রেড আকারে পাঠিয়েছে এবং আমরা সেটার উত্তরও দিয়েছি। তাতে দেখা যাচ্ছে যে 160-166টি পয়েন্টের মধ্যে প্রায় 110টির মতো অনেকে একমত হয়েছেন। 20-25টার ব্যাপারে মানে দ্বিমত পোষণ করেছেন এবং কিছু কিছু আলোচনার দাবি রাখে বলে প্রস্তাব দিয়েছেন। তাহলে যেগুলো ধরেন আমরা একমত হয়েছে সেগুলো আমরা সবাই মিলে গ্রহণ করতে পারি, একটা সনদে স্বাক্ষর করতে পারি। যেগুলো দ্বিমত আছে সেগুলো তো আপনার নিয়ে কথা বলতে পারি, আর যেগুলো আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য অথবা গ্রহণযোগ্য সেগুলো নিয়ে কথা বলতে পারি। এবং এই ব্যাপারে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং এই ব্যাপারে সহনশীল হতে হবে এবং এই ব্যাপারে যুক্তিশীল হতে হবে। এই কথাটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এখানে আমাদের এমন কিছু চাওয়া পাওয়ার উচিত না যেটা আমরা আপনার একেবারেই আপনার মৌলিক পরিবর্তনের ব্যাপারে, যেমন ধরেন আমরা কেউ বা জনগণের পক্ষ থেকে কেউ দাবি করিনি যে সংসদের মেয়াদ 4 বছর হওয়ার কথা, সেটা চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করে লাভ নেই। এটা মানে হবে না বা আমরা মানব না। তারপরে ভোটারদের বয়স 17 বছর করা, সেটাও আমরা মানব না এবং এটা অধিকাংশ রাজনৈতিক দলে মানবে না। এটা একটা বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এটা করা হয়েছে, একটা বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। এবং 25 বছর যে প্রার্থী হওয়ার বয়স, তাও কমানো আমি কোনো যুক্তিগত দেখাতে পারছি না। এখন যদি আপনার সব ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে যদি ভোটার হয় আর প্রার্থী হয় আর মন্ত্রী হয় আর এমপি হয়, তাহলে তো আর শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস। এমনি তো শিক্ষা ব্যবস্থাটা একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই। তো সুতরাং আমরা মনে করি যে আপনার সংস্কার, এই সংস্কারগুলো
আসলে মৌলিক সংস্কারগুলো তো বর্তমানে এই সরকার করতে পারবে না, সেই সরকারের সেই সক্ষমতা নেই, এই উপদেষ্টা মণ্ডলীর সেই আপনার যোগ্যতা নেই, অথবা এই উপদেষ্টা মণ্ডলীর সেই কমিটমেন্টও নেই। এখানে উপদেষ্টা মণ্ডলীর তো নেই, তখন তো সবচেয়ে বারবার জোর দেওয়া হচ্ছিল মৌলিক সংস্কার। এই না, মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা ডক্টর ইউনূস সাহেবকে একটা সরকার প্রধান হিসেবে আমরা মেনে নিয়েছি, কিন্তু তিনি তার যে উপদেষ্টা মণ্ডলী পছন্দ করেছেন এটা আমরা কখনো মেনে নিইনি। এই জাহানারা বেগম আর নূরজাহান বেগম দিয়ে সংস্কার হবেন না, এবং তারা একটা তাদের মন্ত্রণালয়গুলো ঠিকমতো চালাতে পারছে না, তারা কি সংস্কার করবেন? যে সংস্কারটা করবেন সেটা তো সেই সংস্কারটা তো বাস্তবায়নের দায়িত্ব সচিব সহ আমলাতন্ত্রের উপর পড়বে। আমলাতন্ত্রের উপর সেভাবে ছড়ি ঘোরানোর মতো উপদেষ্টা খুবই কম আছে, এবং এই যে 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যেসব উপদেষ্টারা টু শব্দটি করেন নাই, এসি রুমে বসে আপনার অবসর জীবন যাপন করেছেন, কেউ বিদেশে যে গমন করেছেন, তারা একদম দেশ সংস্কার করে একদম দেশটাকে একদম স্বর্গরাজ্য বানিয়ে ফেলবেন, আমরা এটা বিশ্বাস করি না। তাদের অতি প্রয়োজন যেটা নির্বাচন দেওয়ার মতো ব্যবস্থা করা, এবং আমার মনে হয় সরকারের যেটা করা দরকার সেটা হলো যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল একটা বিতর্কিত এবং একটা বিভক্ত রায়ের মধ্য দিয়ে হয়েছে, এবং শর্ট রায়ের সাথে পরবর্তী 26 মাস পরে যে রায় দিয়েছে তার কোনো সম্পর্ক না, সে ব্যাপারে কোর্টে এখন বিবেচনাধীন আছেন। অ্যাপিল বিভাগ থেকে সে রায়টা বের করার পর সেই রায়টা যদি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে হয়, তাহলে নতুন করে আবার একটা তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ করে একটা নির্বাচনে দিয়ে দেওয়াটাই ভালো। নির্বাচন করার জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার সেটা করা দরকার, কিন্তু সরকার আসলে ভুল পথে হাঁটছে। আজকেও দেখলাম যে একজন উপদেষ্টা নিয়োগ করেছেন প্রতিমন্ত্রীর মর্যাদায়, তিনি একদম একেবারেই আওয়ামী লীগের পাচাটা এবং লেসপেন্সার এইরকম পাচাটাদেরকে এখন খুঁজে বের করতেছেন, কারণ আপনারা ওরা দেখছেন যে আওয়ামী পাচাটা ছাড়া এই সরকারের আর উপায় নেই। এখন আওয়ামী লীগ পাচাটাদেরকে খুঁজে খুঁজে বের করে সচিব বানানো, উপদেষ্টা বানানো, তারপর দায়িত্ব দেওয়া, মুখপাত্র বানানো, এগুলো ভুল পথে আগাচ্ছে। আমরা মনে করি যে এই ভুল পথে আগানোর চাইতে মঈন ফখরুদ্দিনের পরিণতি বরণ করার আগেই এই সরকার একটা নির্বাচন দিয়ে আপনার জনমনে চিরস্থায়ী একটা আসন গেড়ে বিদায় নেওয়াটাই উত্তম বলে আমরা মনে করি, এবং সেই ব্যাপারেই আমরা বিভিন্ন রকম দাবি দাওয়া করছি, এবং আমরা বিএনপি সহ যুগপৎ আন্দোলনে যেসব রাজনৈতিক দলগুলো আছে আমরা নিজের মধ্যে আলাপ আলোচনা করছি, এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা একটা সংসদ নির্বাচন হোক সেটাই আমরা চাচ্ছি। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছেও জানতে চাইব যে নির্বাচন এবং সংস্কার প্রশ্নে সরকারের যে এখনকার অবস্থান বা যেই প্রস্তুতি সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনিও কি জনাব সেলিম সাহেবের সম্মত মনে করেন কিনা সরকার ভুল পথে হাঁটছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সস্তা সালাম, বিজ্ঞ সারাসক সাদেশ সেলিমকে শুভেচ্ছা। এক কথায় আমিও তার সাথে সুর মিলেই বলতে চাই যে এই সরকারে যারা আছেন তারা কোনো দিনের বেলায় আমরা ঘুমাই না, অনেক সময় রাতের বেলা তো ঘুমাই, দিনে ঘুমের মধ্যে বা রাতের ঘুমের মধ্যে কোনোদিন স্বপ্নেও দেখে নাই যে তারা দেশ পরিচালনা করবে, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়ে, স্বপ্নেও দেখে নাই তারা এখন দেশ পরিচালনা করছে। তো প্রথম জায়গাতেই তো আপনার একটা ভুল, আপনি ইংরেজি যত পণ্ডিতই হন না কেন, বাংলা সাহিত্যে পড়াতে পারবেন না, অঙ্কে যত ভালোই হন না কেন, আপনি বাংলা সাহিত্যে আপনাকে যদি পড়াতে বলেন আপনি পড়াতে পারবেন না। যার যে কাজ তাকে সেই কাজই করতে হয়। একটা বড় ডাক্তার যত বড়ই হোক না কেন, একটা 20 তলা বিল্ডিংয়ে যে এস্টিমেট দিতে পারবে না দিতে। আবার এই যে এফআর টাওয়ার যেটা বানিয়েছিল তাকে যদি বলা যায় একটা সার্জারি করার জন্য অপারেশন করতে পারবে না। তো সব জিনিসের নিয়ম আছে। তো এখন যারা পরিচালনা তাদের মাথার ভিতরে কী ছিল, কী আইডিয়া, কেউ এনজিও করেছে, কেউ অবসরে গিয়েছে, তাদের একটা অবসর সুন্দর জীবনযাপনের তাদের পরিকল্পনা ছিল, এনজিও করেছে, বড় করেছে, এখন তার দেশ চালাচ্ছে। আর ভুলেই গেছে যে তারা একটা নির্বাচন দেওয়ার জন্য একটা যে সংস্কার যেটা বলছে, এই সংস্কারের তো শেষ নেই। আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনের জন্য কী সংস্কার দরকার আছে? কিচ্ছু দরকার নেই। এখন তো এমপি থেকে নির্বাচন করবে না, কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই। অতএব এখানে নির্বাচনের ক্ষেত্রে 3টা পয়েন্ট শুধু পরিষ্কার বলে দেবে, নির্বাচনের সময়ে মাঠে একজন প্রার্থীর উপরে আক্রমণ করে, পোস্টার ছেড়ে ফেলে, অফিস জ্বালিয়ে দেয়, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীটা বাতিল। নির্বাচনের দিন যদি সহিংসতা ঘটায়, সহিংসতা করে, অথবা যদি ভোট চারচুপি করে, জোরকে ভোট নেয়, ওই প্রমাণ হওয়ার সঙ্গে তার প্রার্থী বাতিল। এরপরে নির্বাচন হওয়ার পরেও যদি প্রতিমান হয় যে ওগুলো ধরা পড়েনি, চক্ষু অন্তরালে সে বা এর বাইরে সে এই অনিয়মগুলি করে নির্বাচিত হয়েছে, তার সংসদে বাতিল, আর কিছু লাগবে না।
সোজা হয়ে মাঠে যাবে সবাই। মানে এর অর্থ কি আগে যে নির্বাচনী আইন রয়েছে সেই আইনের ভিত্তিতেই আপনারা নির্বাচন করতে চান? না, সেই আগে তো এইসব আইনগুলো কার্যকরী হয়নি তো, এই আইন ছিলও না, হয়তো এইভাবে ছিল না। আমি যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটা আগে দেয়নি, এটা ছিল না। আমরা নির্বাচন তবে নির্বাচন করেছি, নির্বাচনের সময় যখন পোস্টটা সিএম পড়তো, অফিস পুড়িয়ে দিত, আমরা অ্যাপ্লিকেশন আবেদন দিতাম, তদন্ত করতে নির্বাচন শেষ। এটা তা না, প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে এই যে বলা হচ্ছে, নির্বাচন কমিশন তো কিন্তু বলেছেন ইতিমধ্যে যে আমরা কিন্তু প্রস্তুত। সরকার বলতেছে না আর সংস্কার দরকার, তারপরে কিন্তু নির্বাচন কমিশন যদি প্রস্তুত, নির্বাচন আচরণ বিধি তারা ফাইনাল করে ফেলেছে, তাহলে কেন এত লেনদেন করার দরকারটা কি? জানো ডিসেম্বর হলেই বা সমস্যা কি? আর জুনে হলেই বা কী সুবিধা? জুন তো মে জুনে তো বর্ষাকাল, এই যে বর্ষা তো শুরু হয়ে গেছে, তো এখানে এত প্রচুর ভোট দিতে যাবে, ভোট দিতে পারবে না, ঝমঝমায় বৃষ্টিতে ভিজে যাবে, ঢাকা শহরে পানি জমে থাকবে, বেরোতে পারবে না বাহার থেকে। অর্থাৎ পানি যখন নাই তাহলে যে গরম, যে তাপ, সেই তাপে তোমার দাঁড়াতে পারবে না। এই জন্য আমরা নির্বাচন সবসময় ডিসেম্বর জানুয়ারিতে হয়। শুধুমাত্র ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিরোধী আন্দোলন করেছিলাম, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সংবিধান সংশোধন করে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন বলেই ৯০ দিনের ভিতরে নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। তাই সেই নির্বাচন ১২ জুন হয়েছিল, ৩০ মার্চ থেকে ১২ জুনের নির্বাচনটা হয়েছিল। তাছাড়া নির্বাচনটা কিন্তু ওই সময় হয় এর মধ্যে। এখন জুনে নিয়ে যাওয়া অর্থ কি যে নির্বাচন এই বছর হবে না, কিন্তু আপনারা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন, এর পেছনে আসলে শক্তিশালী যুক্তি কোনটি? এটা কি আবহাওয়া কেন দরকারটা কি? আপনি দেরি করার তো কোনো প্রয়োজন নেই। আপনি সব সংস্কার করবেন, কত বছর লাগবে? আবার কেউ কেউ বলছে না যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে তারপর নির্বাচন, কত বছর লাগবে? একটা মানুষ একটা হত্যাকাণ্ডের বিচার করে তাকে ফাঁসিতে ঝুলানো মিনিমাম ১৫ বছর সময় লাগে। কিন্তু যারা চিহ্নিত দোষর কিংবা যারা চিহ্নিত ফ্যাসিবাদী, ১৫ বছর বিচার কি হওয়া জরুরি? যারা চিহ্নিত ফ্যাসিবাদী, তাদের বিচার হবে, তারা জেলে থাকবে, বিচার হবে, চলবে, নির্বাচন হবে, বিচার হবে, তাদের দণ্ড হবে। এখানে তো কোনো আমাদের কারো তো দ্বিমত নাই। আর আমরা তো সবচেয়ে বেশি চাই, আমরা বিরোধী দল যারা রাজনীতি করেছি, আমাদের কত মানুষকে গুম করা হয়েছে, ইলিয়াস আলী থেকে শুরু করে, হুমায়ুন থেকে শুরু করে, চৌধুরী কত খুন করা হয়েছে, গুম করা হয়েছে, জনি থেকে শুরু করে অত্যাচারিত হয়েছে, আমাদেরকে রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দিয়েছে, পিটিয়েছে, পায়ে গুলি করেছে। আমি তো সবচেয়ে বড় মানে শাস্তি পেয়েছি। আমাকে সর্বপ্রথম সাজা দিয়েছে বিগত সরকার এবং নির্বাচন আলোচনা ঘোষণা করেছিল। তারপর তো আবার কোর্ট থেকে আমি দোষ স্বীকার করলাম, যখন আমি এটা বলেছি বলে, তখন আমাকে সাজা দিয়ে দিল। কী কারণে? কী কারণ? কথা বলেছিলাম, বাণিজ্য নেই, ধৈর্য নেই। আমি যেটা বিচারকের কথা বলেছিলাম যে বেগম খালেদাকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন, তাই যতদিন আওয়ামী লীগ বেঁচে থাকবে, উনি মৃত্যুগত যাত্রী, আওয়ামী লীগ বেঁচে ক্ষমতা থাকবে, ততদিন বেঁচে থাকবে। আমি যখন ক্ষমতা থাকবে না, সেটা মরতে হবে। আমি কোনো মেরেছি? আমি ধরতে গেছি, খুঁজতে গেছি? কথার দ্বারা শাস্তি, কথার জন্য শাস্তি। বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ মানুষ, নিজে স্বাভাবিকভাবে কাপড় চোপড় পরতে পারেন, তার সাহায্যকারী লাগে, তাকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আপনার আম্মা বেঁচে থাকলে আম্মাকে জিজ্ঞাসা করুন, আম্মা আমি এই ধরনের একটা ভদ্র মহিলাকে ৭৩ বছর বয়স্ক ভদ্র অসুস্থ ভদ্রকে শাস্তি দিয়েছি, সশ্রম কারাদণ্ডে জরিমানা করেছে। আপনি মা, আপনি বলেন তো, আম্মা বলেন তো, রায়টার সময় অভিমতটাকে আপনার আম্মা নিশ্চয়ই বলেন বেঁচে থাকলে যে তোমার মতো আখতারুজ্জামানকে পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম, কিন্তু তুমি যে কাজটা করে কুলাঙ্গারের মতো কাজ করছো। আমিও একটা মা, এরকম একটা বয়স্ক মানুষকে শাস্তি দিয়েছ, তা তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমার উচিত হয়নি, আমি লজ্জিত, দুঃখিত। এই তো। আর ওখানে কী বলেছিলাম, ওই দেখবেন ডিএনএ টেস্টকে দেখা হবে তো আপনি কেমন বাবার সন্তান ছিলেন বা আপনার কেমন মানুষ ছিলেন, আপনি হাড়গোড় তুলে টেস্ট করা হবে। তো এই কারণে শাস্তি দিবে, এই কারণে শাস্তি। অথচ ওই বিগত সরকার আমাদের কত মানুষকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আওয়ামী লীগের লোকেরা পিটিয়ে হত্যা করেছে, কোনো শাস্তি হয় নাই, কোনো শাস্তি নাই, কোনো কিছু নাই। আমাকে যে শাস্তি দিয়েছিল, আমাকে শাস্তি দিয়েছিল টক শো থেকে আবার ধরে নিয়ে আসলো 15 সালে 12 জানুয়ারি, টক শো থেকে ধরে নিয়ে এসে আমাকে শাস্তি দিল। আর এখানে কত বড় জন শাস্তি দিল, ওই অপশাসন দুঃশাসন ছিল। আমরা তা করতে, আমাকে প্রকৃত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ওবায়দুল কাদের, আনিসুল হক, এই আপনার যারা ওই জেলার এসপি ছিল, যাদের নাম বললেন তাদের কি কারো বিচার এখন পর্যন্ত হয়েছে বা তাদেরকে হয়নি? তো শাস্তিতে 15 বছর তো লাগবে। আপনি ধরে শাস্তি দিবেন? ধরে তো শাস্তি দিতে পারবো না।
এই শাস্তি কবে দেওয়া শেষ করবেন, তারপরে আপনার নির্বাচন করবেন? এটা হয় পৃথিবীতে আছে একটা দেশ, দেখান তো একটা দেশ আপনি দেখান, এক উত্তর কোরিয়া বাদে, যে নির্বাচন, রাশিয়া তো নির্বাচন নয়, সে একতরফা হোক আর যাই হোক, চীনেও ওদের আলোচনার মধ্যে যে নেতৃত্ব পরিবর্তন হয়। জি, আর কোন দেশ হয় না, 4 বছর নয় 5 বছর পর প্রেসিডেন্ট নির্বাচন হোক, সংসদ নির্বাচন হয়তো। এখন কি একটা সংস্কৃতি চলে আসছে, এমন কিছু কিছু লোক বলা শুরু করেছে ইতিমধ্যে কোনো দরকার নাই নির্বাচনের। কেউ কেউ ধমক দিচ্ছে নির্বাচনের দাবি মাঠে নামলে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইরকম মানে কি বলবো, এটা কোথায় আমরা যাচ্ছি? এই জন্য উনি বললেন না, এই যে 17 বছর হলো ভোটারের বয়স, আর 18 বছর হলো দাবি করেছিল, এখন 22 বছর চাচ্ছে, 18 বছর চেয়েছেন এমপি মন্ত্রী, লেখাপড়ার দরকার নেই। এই সংস্কৃতি চলতে থাকে। এই জন্য বলতে যতদিন যাবে, এই যেমন আজকে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই যে অবস্থা কি হবে, একটু আলোচনায় আসবো। আমি যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে বিভিন্ন সংস্কার, নির্বাচন, যেই প্রশ্ন নিয়ে আজকে ঐক্যমত্য কমিশনে 166 সংস্কার নিয়ে বিএনপি সংলাপ করেছে। তারা তো বিভিন্ন বিষয়ে তারা মতামত দিচ্ছে। বিশেষ করে কোনো ব্যক্তির পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রীর না হওয়া, কিংবা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তার যে ক্ষমতার ভারসাম্য, এই সব বিষয়ে আসলে আপনাদের অভিমত কোনটি? না, এগুলো তো আমরা আগেই বলে এসেছি। এগুলো যে মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটা একটু প্রয়োজন। কারণ আপনার আসলে রাষ্ট্রপতি তো কবর জিয়ারত করা ছাড়া আর ওই যে ফাঁসির আসামিদের দণ্ডমুকুব করা ছাড়া দৃশ্যত কোনো কাজ নেই, তার অধীনে কোনো মন্ত্রণালয় নেই অথবা কিছু নেই। তো সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে তো কিছু একটা ভারসাম্য হওয়া দরকার। রাষ্ট্রপতি একটা শ্বেতহস্তি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী। এই শ্বেতহস্তিকে পালতে হলে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয়, তার দ্বারা কোনো দ্বিপয়সার কোনো কাজ হয় না। সুতরাং তাকে কিছু কাজকর্ম দেওয়া দরকার, সেই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে এটা। আর যে সংস্কারের ব্যাপারে 166-এর মধ্যে আমরা তো বললাম, আমরা অধিকাংশ সংস্কারে আমরা একমত হয়েছি। আর গত সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে? বর্তমান সরকারের নামটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা এসছে একটা নির্বাচন দিয়ে বিদায় নেবে, এই তো আপনার রুটিন কাজগুলো করবে এবং একটা মানে বিদায় নেবে। এবং আমরা যেটা করলাম যে সংস্কারটা বিএনপি 2 বছর আগে তারা 27 দফা একটা সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে। পরবর্তীকালে আমরা প্রায় 40টি রাজনৈতিক দলগুলো আমরা একাধিকবার মিটিং করে, একাধিকবার সভা করে, বিভিন্ন রকম পর্যালোচনা করে আমরা এটাকে 31 দফায় রূপান্তরিত করেছি। সেখানে আপনার পরপর 2 বছরের 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই কথাটা আমরা মেনে নিয়েছি। অথবা এটা মেনে নেওয়া, বাংলাদেশের বিভিন্ন আপনার ক্লাবে, বাংলাদেশের বিভিন্ন আপনার বিজনেস কমিউনিটিতে, তারপরে বাংলাদেশের বিভিন্ন ইয়েতে আপনার আছে যে পরপর 2বার বা 3বারের বেশি মানে প্রেসিডেন্ট থাকতে পারবেন না অথবা নির্বাহী কমিটির সদস্য থাকতে পারবেন না। এটাতে আমাদের কোনো দ্বিমত নাই, এটাতে বরঞ্চ একমত আছে। এটা তো কোনো মানে এটা কোনো মৌলিক সমস্যা না বা মৌলিক পরিবর্তন না। এবং একই সাথে প্রধানমন্ত্রী হয় সেটা তো দলের উপর নির্ভর করবে। দল যদি মনে করে যে দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী একই পদে থাকবে, তাইলে অনেক দেশের মধ্যেই তো আছে, অনেক দেশের মধ্যে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী মানে একই ব্যক্তি হন। সেটা ব্রিটেনে অনেক জায়গায় আছেন, আবার ভারতে ধরেন আবার এটা ভিন্নতা আছে। কিন্তু ভারতে ভিন্নতা থাকলেও সেই দলীয় প্রধান কাগজে কলমে দলীয় প্রধান, কিন্তু ওই প্রধানমন্ত্রী যেটা বলবেন সেটাই। তাহলে এটা খুব বেশি মানে বড় ধরনের সংস্কার অথবা বড় ধরনের কোনো পরিবর্তন এটা না। আসলে সংস্কারটা তো আমাদের মনোজগতে সংস্কার করতে হবে, আমাদের চিন্তা চেতনা সংস্কার করতে হবে। ইতিমধ্যে আমাদের মনোজগতে এবং চিন্তা চেতনা একটা সংস্কার হয়ে গেছে। যেমন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরাও মনে করতো যে কিয়ামতের পরও তারা ক্ষমতা থাকবে, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে তারাও পালিয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকে না। তাদের সাথে সাথে সমস্ত রাষ্ট্র ব্যবস্থাটা ধ্বংস হয়ে যায় এবং মসজিদের ইমাম সহ আরম্ভ করে বিচারক হতে আরম্ভ করে সাংবাদিকতা আরম্ভ করে শিল্পী, কবি, সাহিত্যিক সবগুলো একসাথে পালিয়ে যায়। তাইলে আমাদের মধ্যে একটা সংস্কার, মনোজগতে একটা সংস্কার এসছে যে আপনার যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করলে এই নির্মম এবং নিষ্ঠুর পরিণতি প্রত্যেকটা শাসকের জন্য অবধারিত। আমরা তো একটা ব্যবস্থা করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 91, 96, 2001 সালে এই সরকারের মেয়াদ ছিল 90 দিন। 90 দিনের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন একজন আনসার একটা লাঠি দিয়ে নির্বাচনটা করে ফেলতে পারছে। এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর নির্বাচন এটা বলা যাচ্ছে। 2006 সালে 2 বছর লেগেছে এবং 2 বছর লাগার পরিণতিতে আজকে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন আমেরিকায় প্রবাস জীবনযাপন করছেন এবং তারা জুমার নামাজ পড়তে যান না, বাসা থেকে বের হয়ে জানাজার নামাজও পড়তে যান না। জুমার নামাজ পড়তে গেলেও তাদের উপর মানুষ চড়াও হয়, জানাজার নামাজ পড়তে গেলে মানুষ চড়াও হয়। এখন ডক্টর ইউনূস সাহেবের সামনে তো দুটো অপশন আছে, দোনোটাই অপশন আপনার আমরা দৃশ্যমান। একটা হলো বিচার
বিচারপতি শাহাবুদ্দিনের মতো পরবর্তীকালে বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়েছেন। আবার মঈন ফখরুদ্দিন আহমেদের জুমার নামাজও পড়তে পারেন না, একেবারেই লোকচক্ষুর অন্তরালে তারা জীবনযাপন করছেন। এখন এখানে বেশি দিন ক্ষমতায় থাকার একটা খায়েশ আসলে কিছু কিছু উপদেষ্টার মধ্যে জাগ্রত হয়েছে, এবং কিছু কিছু উপদেষ্টা পছন্দের মানে বা অপছন্দনীয় কিছু উপদেষ্টা করেছে, এবং উপদেষ্টা করতে পারতেন যারা আসলে দেশকে সংস্কার করতে চান, দেশের জন্য কিছু করতে চান, এবং দেশের জন্য কিছু করতে চান বলে অতীতে তাদের রেকর্ড আছে। এই ধরনের বহু লোক বাংলাদেশে আছে যারা চাকরি জীবনে চেষ্টা করেছেন এবং যারা ব্যবসায়িক জীবনে চেষ্টা করেছেন, দেশকে কিছু দেওয়ার জন্য কিছু সংস্কার করেছেন, নিজের প্রতিষ্ঠানে কিছু সংস্কার করেছেন দেশের জন্য। সে সমস্ত লোকদেরকে উনি খুঁজে পান নাই। তিনি আপনার শুধুমাত্র এনজিও ব্যাকগ্রাউন্ডের এবং নিজস্ব পরিমণ্ডল কিছু লোককে আপনার নিয়োগ করেছেন। এবং দেখেন গতকালকে না পরশুদিন একজন আপনার মুখপাত্র নিয়োগ করেছেন আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, তার নিয়োগ আবার বাতিল করেছেন। আজকে একটা একেবারে আওয়ামী লীগের পাচাটা একজনকে নিয়োগ করেছেন, আমার মনে হয় তাকে বাতিল করতে হবে। তাইলে আজকে ডক্টর ইউনূসকে চালাচ্ছেন কারা? অন্তরালের কিছু লোক কিন্তু আপনার, যাদের নাম আমরা খুব একটা জানি না, তারা কিন্তু এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমরা চাই যে জাতীয় নির্বাচনটা তাড়াতাড়ি হোক, জাতীয় নির্বাচনের পরে আমরা চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা হোক। এখন এই সরকারে কেউ যদি স্বপ্নেও কল্পনা করে স্থানীয় সরকার নির্বাচন, তাদের পরিণতি হবে ভয়াবহ। সুতরাং এই খারাপ পথে না হেঁটে, আপনার এখানে পাকা পথে না হেঁটে সিরাজাতুল মুস্তাকিম পথে হাঁটলে এটা প্রত্যেকের জন্যই আপনার যথোপযুক্ত কাজ, আমি এটাই মনে করি আর কি। এবং আমি মনে করি যে আসলে মানুষ তিনবার ভোট দিতে পারেন নাই। এখন আপনার কিছু ফলস আইডি করে আপনার এক ধরনের আপনার আওয়াজ তুলছে এই সরকারকে 5 বছর চাই। তো এই সরকারের একজন মন্ত্রী একটা কথা বলুক যে বর্তমানে তাদের মন্ত্রণালয়ের যে রুটিন কাজের মধ্যে এমন একটা কাজ করেছে যেটা জনবান্ধব কাজ, এমন একটা কাজ করেছে যেটাতে মানুষ মানে স্বস্তির মধ্যে আছে, না যানজটের আপনার স্বস্তি আছে, না আপনার সড়ক পথে স্বস্তি আছে, না আপনার এই যে ঘুষ বাণিজ্য সামান্য রকম পরিবর্তন হয়েছে। আপনি দেখেন ঈদের সময় তো দেখা গেছে স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরেছে। না ঈদের মধ্যে এবার লম্বা ছুটি ছিল, না লম্বা ছুটি ছিল বলে ঈদের স্বস্তিতে বাড়ি যেতে হয়েছে। জিনিসপত্রের দাম কম থাকার কারণটা হলো যে একদম মানে ফসলের এবং তরিতরকারি ভরা মৌসুমে এটা হয়েছে। এটা তো এটার জন্য তো সরকার একদম ক্রেডিট দিতে পারে না, যে মানে এটাই সরকার একমাত্র ক্রেডিট করতে পারে না। আপনি দেখেন আমরা প্রায় আপনার হ্যাকারের শিকার হয়ে আমাদের আপনার মোবাইলের আপনার ওই যে হোয়াটসঅ্যাপ হ্যাক করে আপনার টাকা পয়সা চাচ্ছে, এই করছে সেই করছে, প্রতিনিয়ত ঘটনা ঘটতেছে। তো আমরা বিদেশের মধ্যে একটা সিম কিনতে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এবং প্রতিটা সিম কিন্তু একটা নিবন্ধিত। এখানে আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধিত হওয়ার পরও এই ধরনের ক্রাইম বন্ধ করতে পেরেছেন? পরিবেশমন্ত্রী পরিবেশ উন্নয়ন করার জন্য সামান্যতম কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? আইনমন্ত্রী আইনের জটের মামলার জট মানে কে কমানোর জন্য কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? আপনার খাদ্যমন্ত্রী খাদ্যশস্যকে একদম মানে প্রান্তিক পর্যায় থেকে আপনার ভোক্তা পর্যন্ত আনার ব্যাপারে এমন কোনো ব্যবস্থাপনা করতে পেরেছেন? তারা তো কেউ কোনো কাজ করতে পারছেন না। কেউ হাসপাতালে এখন পর্যন্ত দেখেন দালাল ছাড়া হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় না, একদম সিরিয়ালের পর সিরিয়াল। আপনার বেসরকারি হাসপাতালগুলোতে মানুষকে একদম বোতা ছুরি দিয়ে জবাই করছে, সেখানে কোনো রকমের কোনো কিছু করতে পারছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার যে সমস্ত বাহিনী আছে সেই বাহিনীগুলো কোনো রকম কার্যকর নয়। চুরি ছিনতাই অহরহ চোখের সামনে হচ্ছে, যানজটে মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে। কোনো ব্যাপারেই তো সরকার কোনো রাগ করছেন না। আমরা আলোচনা করব, ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব এবং আছেন জনাব শাহাদাত হোসেন সেলিম। বিরতির আগে আমরা জনাব সেলিমের সঙ্গে কথা বলছিলাম, এই পর্যায়ে জনাব হাবিবের কাছে আসতে চাই। যেই প্রসঙ্গটি আজকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি দায়িত্বে ছিলেন ডক্টর তোফায়েল আহমেদ, তিনি বলেছেন মাঠ পর্যায়ে শূন্যতা কাটাতে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আপনি এটা মনে করেন কিনা, যেটা জনাব সেলিম বলছিলেন যে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয় সেটি হবে খুবই ভয়াবহ? আপনিও কি এমন মনে করেন? এটা আহম্মকের মতো কথা, একদম সেফ আহম্মক। আপনার কোনো কিছু ঠিক নেই, আপনার জাতীয় নির্বাচনই করতে আপনার পারছেন, স্থানীয় সরকার আরো বড়। এখানে এক একটা ওয়ার্ডে কয়েকজন প্রার্থী থাকে, অনেক প্রার্থী থাকে, চেয়ারম্যান প্রার্থী থাকে, বহুত প্রার্থী থাকে। কয়েকটা ভোট দিতে, একটা পুরুষ ভোট আর সংযুক্ত আসনে ভোট দিতে হতো। এ কীভাবে করবে এগুলো? কতদিন সময় লাগবে? এই যে সমস্ত কথা, মানে এখন এসে এক শ্রেণীর বুদ্ধিজীবী আওয়ামী লীগকে যখন ডুবিয়েছিল, এদের ডুবানোর জন্য আবার এরা আবার উঠে লাগছে। স্থানীয় সরকার নির্বাচন যদি এখন করে, আমি একদম বাংলা কথা যেটা বলে,
এই যে বুদ্ধিটা যারা দিচ্ছেন তারা তো আওয়ামী লীগকে ক্ষমতাবান করার জন্য এই কথাগুলি বলতেছেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বহু লোক আছে যাদের আওয়ামী লীগের খাতায় নাম নেয়, কিন্তু আওয়ামী লীগ সমর্থক, তারা নির্বাচন করলে আপনি কী করবেন? তারা ঠেকাতে পারবেন? তাদের আছে প্রচুর টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা, সব ভোট রাতের বেলা। আর এগুলো তো বেশি, সব ভোট তো কেনা লাগে না। দেখা যাবে যে 4,500 ইউনিয়ন আছে, 1-2,000 ইউনিয়ন চেয়ারম্যান হয়ে গেছে আওয়ামী লীগ। চেয়ারম্যান বাড়তি আছে হলো 15-16,000 মেম্বার আছে, হয়ে গেল 5-7,000 10,000 হয়ে গেল। তখন কী করবেন? তখন ইনারা কী বলবেন? এই তোফায়েল সাহেবরা তখন কী করবেন? এই শূন্যতাকে এই দিয়ে পূরণ করবেন? হ্যাঁ, তখন রাস্তাঘাট অবরোধ করে দিয়ে বলবো আমাকে দিতে হবে, নির্বাচন আসতে দিতে হবে আমাদেরকে। তো তাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগের বাস্তবায়ন করতে চাচ্ছেন। আবার তারা এই যে বলে, যারা এখনো দলই গঠন, তারাও বলে স্থান নেবে, তার একটা সিটও তো পাবে না, একটা মেম্বারও তো পাবে না তারা। তো তারা কাকে দিতে চাচ্ছে? আওয়ামী লীগকে বানাতে চাচ্ছে আবার। তো এই সমস্ত করে দেশটাকে রসাতলে নিয়ে যেতে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আচ্ছা, আর একটা কথা বলছে যে তোর সাহেব পরে বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্ভর, কিন্তু উস্কিয়ে দিচ্ছেন তো। এই যে যেমন বলছেন গত 3টা নির্বাচন তারা প্রার্থী হয়েছে এবং নির্বাচনে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা আমি তো প্রার্থী ছিলাম, সেখানে বিএনপিও প্রার্থী দিয়েছে, উনিও প্রার্থী, তা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? হ্যাঁ, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? বলতে পারতো যাদের এই ভাষা জ্ঞানটুকু নাই, বলতে পারতো যে আওয়ামী লীগের যে সমস্ত প্রার্থীরা জোর করে নির্বাচিত হয়েছিল এবং প্রশাসনের যে সমস্ত লোকজন এই অন্যায় কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, যারা প্রার্থী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরে এই অভান্তর কিছু কথাবার্তা ধমক দেয় একবার, যে কি নির্বাচন বলে? গণপরিষদ। গণপরিষদ বোঝে কখন গণপরিষদ হয়? এই বাংলাদেশের নতুন সৃষ্টি হয়েছে 71 সালে রক্ত দিয়ে আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, তারে গণসূত্রে গণঅভ্যুত্থান হয়েছে, ওদের নির্বাচন হয়েছে, 30 লাখ মানুষ জীবন দিয়েছে, তারপর দেশ হয়েছে। স্বাধীনতার মুখের কথা, আসলে গণপরিষদ প্রসঙ্গ স্বাধীনতার মুখের কথা, আমি বুঝি না তো এটা। তারপরে আবার আরেকদিন সংবিধান সংশোধন করতে গিয়ে গণপ্রজাতন্ত্রের সরকার, এই লিখতে গিয়ে যে কত কোটি কোটি টাকা ব্যয় হবে তার হিসাব আছে, হ্যাঁ, এই লিখতে গিয়ে। তো এই যে অবান্তর কিছু কিছু বললাম না, যারা যে কাজের না তাকে সেই কাজে যা হয়, এবং বললে কি নির্বাচনের কথা বলা যাবে না, মুখে আনা যাবে না। স্থানীয় সরকার আগে নির্বাচন আনা যাবে না, একটা সিটও তো পাবে না, একটা মেম্বার তো পাবে না। তা এই সব হুঙ্কার দিচ্ছে তারা। বডি ল্যাঙ্গুয়েজ দেখার পর আমরা তো তাদের আমরা আদর করবো, স্নেহ করবো, কিন্তু এখন ক্ষমতা দেওয়ার এত লোক কেন? হ্যাঁ, আমরা তো সাথে আমরা হিরো ছিলাম, বীর ছিলাম, জাতীয় বীর ছিলাম। তো আমরা তো হতে যাইনি, বাঁধতে যাইনি, বিনা কোনো নির্বাচন হতে চাইনি। ক্ষমতা যেতেই হবে। দল গঠন করেছে, তাদের দল যতদিন মোটা তাজা না হবে, যতদিন তারা মনে করবে যে আমরা এখন ক্ষমতা যেতে পারি, ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এই কথা তারা বলছে যে আমাদেরকে সময় দিতে হবে। দেশ এই সময় দিয়ে একে ছেলে খেলার দেশ। এই আন্দোলন খেলে তারা অংশগ্রহণ করেছিল, অংশগ্রহণ করে নাই, আমাদের সাথে অংশগ্রহণ করে নাই, এদের সময় অংশগ্রহণ করে নাই। আমরা তো সেই 7 সাল থেকে আমরা শুরু করেছিলাম অত্যাচারিত হওয়া, হতে নির্যাতন ভোগ করে জায়গায় আসতাম। আমরা বলতে আমরা বাধ্য হই, যদি কোটা ফিরে না নিয়ে আসতো, এটা মাঠে আসতো না। যেমন যখন কোটা সংস্কার চেয়েছিল, সরকার কোটা বাতিল করে দিল, সব ঘরে চলে গেল। 18 সালে রাতের বেলা ভোট হয়েছে, 26শে ডিসেম্বর আমাকে গুলি করা হয়েছে, গুলির আগে না কোপানো হয়েছে, হেলিকপ্টারে ঢাকা এসেছে। তারপর রাতের বেলা ভোট কেড়ে নিয়ে গেছে, 100% কাজ করে। ওরা বলেছে এটা অন্যায়, এই বাংলাদেশ আমরা চাইনি, এই নির্বাচন আমার মাইনে বলেছে, বলেনি। 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচনটা হলো, সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না, আমাদের পার্টি বন্ধ করে দিল, সব বিরোধী দল পার্টি বন্ধ করে দিল। আওয়ামী লীগ বললো এরা নির্বাচনে আসলো না, হয়তো আমাদের আসার সুযোগ দেয় না। এরা কি বলেছিল যে না এই নির্বাচন এভাবে করা ঠিক হয়নি, একতরফা নির্বাচন ঠিক হয়নি? বলেছে? বলে। বরঞ্চ এইভাবে একতরফাভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীরা দেখা করার জন্য এমন কোনো চেষ্টা করেনি, প্রধানমন্ত্রী দেখা করেনি। ওদের কাছে দেখা করার চেষ্টা করেছে, ওদের কাছে দেখা করেনি, সময় দেয়নি। কিন্তু তারা শেষ পর্যন্ত দেখা করতে চেয়েছিল, তারা তো দেখা করতে চেয়েছিল, মানে কি কত ভাবে চেয়েছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে গিয়ে স্মারকলিপি দিয়ে আসলো। তৎকালীন প্রধানমন্ত্রীও পরে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তারা তো দেখা করতে, সে তো পরে, সে তো শেষের দিকে এসে, প্রথমের দিকে
এবং এখানে একটা অবৈধ, একটা অনির্বাচিত, একটা একতরফা নির্বাচিত, তার কাছে যাবো কেন যাবো তার কাছে? অথচ এবং এই যে ডিবি অফিসে থেকে 6 জন মুসলেখা দিল না, আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই, আমরা ভাঙচুর এই সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপ আমাদের কোনো সংস্রব নেই। তো ভাঙচুর এই সমস্ত ছাড়া এমনি কি সরকার পতন হয়েছে? আপনি হয়েছে, এগুলো হওয়ার পরেই তো হয়েছে। তারপরে নাই তারা, তো তারা এখন তারা সব সংস্কার করবে, সব হত্যাকাণ্ড বিচার হবে, সব সংস্কার করে তারপরে কি বলে, এখন আজকে কি ভাষা একটা শুনলাম, মৌলিক সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। যারা একা মালিক, যারা এখন পর্যন্ত যাদের নিবন্ধন হয়নি, তারা যদি এই হুঙ্কার দেয় তোমার হাসবে না। এই সমস্ত জায়গা থেকে সরে এসে আন্দোলনে যারা আমরা ছিলাম তাদের সাথে সবাইকে নিয়ে আমরা তাদেরও শুরু করতে চাই না। কথায় কথা ছোটো করে বিএনপিকে ধমক দেয়। হ্যাঁ, বিএনপিকে ধমকের ভয় পায়, কারণ ধমকের ভয় পায় বিএনপি। 2024 সালে 7বার নির্বাচন হলে বিএনপি জোট 250-এর বেশি আসন পেত, সেই বিএনপিকে ধমক দেয়, বিএনপিকে দয়া চলে। তো এই যে সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো বাদ দিয়ে এখন বিপদ কিন্তু শেষ হয়নি বিপদ, এখন ষড়যন্ত্র আছে, ওনারা বুঝতেছেন না। আজকে সরকার, একটা কথা বলি, আজকে আমি একটা ইনফরমেশন যেটা পেলাম, সত্যি মতো আমি জানি না, সরকারের সাথে কেউ নেই, না রাশিয়া আছে, না ইন্ডিয়া আছে, না আমেরিকা আছে, না চীন ভাষা আছে, অনেক কারণ আছে। আমেরিকা সরকার লাস্টের দিকে গোলমাল পাকালো কেন? গোলমাল পাকালো হলো ওই যে চীনকে গভীর সমুদ্র দেওয়ার কথা বলে এসে ইন্ডিয়া খেপলো। তো এরকম কথা নাচানাচি তো অনেকেই করতেছে। নাচানাচির যে খুঁটিটা ঠিক আছে কি না, খুঁটি যদি শক্ত না থাকে, সাগর লাফাতে গেলে কিন্তু ওই খুঁটি যখন উপরে যাবে তখন ধূপ করে পড়ে যাবে। আমি বলি যে এই সমস্ত লাফালাফি বাদ দিয়ে এখনও আন্দোলনকারী সমস্ত শক্তিগুলি ঐক্যবদ্ধ থাকা উচিত। তা নাহলে যে কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার কিন্তু আমরা হতে পারি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা মার খেয়েছি, ইলেকট্রিক শক খেয়েছি, লাঠি পিঠা খেয়েছি, কোনো সমস্যা নেই। যারা আজকে আসেন লাঠি পিঠা খাওয়া ছাড়া ক্ষমতা আসছেন, বিপদে পড়বেন তারা। সেই জন্য সংস্কার প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম যে আজকে স্থানীয় সরকার সংস্কার কমিশন আরেকটি প্রপোজাল দিয়েছে। তারা মেয়র বা চেয়ারম্যান পদে সরাসরি ভোট না দিয়ে তারা কাউন্সিলর কিংবা সদস্য নির্বাচন করতে বলেছেন। তাদের মধ্যে পরে আবার চেয়ারম্যান বা মেয়র নির্বাচনের প্রপোজাল দিয়েছেন। এই প্রপোজালটা কিভাবে দেখছেন, যে তারা সরাসরি চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত করার বিপক্ষে মত দেওয়ার কারণ কি? না, এটা আসলে তাদের কারো কারো মাথায় আপনার আইয়ুব খানের ভূত চেপেছে বলে মনে হচ্ছে আর কি, বুঝলেন? আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র করতে চাচ্ছে। আসলে এটা করতে গেলে আপনার চেয়ারম্যান নির্বাচন অথবা মেয়র নির্বাচনে একটা টাকার খেলা, এবং টাকা পয়সা হলো কালো টাকার মালিক ছাড়া আর কেউ কিন্তু এখানে নির্বাচিত হতে পারবে না। সুতরাং আমরা এই প্রস্তাবগুলোর সাথে দ্বিমত পোষণ করছি। আসলে একদম ধরুন এইরকম আপনার দীর্ঘদিন যাবৎ 50-60 বছর পর্যন্ত আমরা যে নির্বাচনে অভ্যস্ত, সেই নির্বাচনের বাইরে তো আমাদের যাওয়ার কোনো কারণ নাই। আমরা সরাসরি মেয়রকে একটা ভোট দেবো, কাউন্সিলরকে একটা ভোট দেবো, কিন্তু আমরা একটা ইয়েতে যখন 9 জন মেম্বার হবেন, 9 জনের একজনকে চেয়ারম্যান করবেন, তখন সবচেয়ে যে টাকাওয়ালা সেই লোকটাই চেয়ারম্যান নির্বাচিত হবেন। এটা বাংলাদেশের বাস্তবতা, একদম নিরেট সত্য কথা। এটা চিন্তা করার যে এই 9 জন যে সবচেয়ে ভালো লোকটাকেই ভোট দেবেন, এটার কোনো নিশ্চয়তা নাই, বরঞ্চ যার সবচেয়ে বেশি পেশি এবং টাকা আছে তাকেই ভোট দেবেন। সুতরাং এটা আমরা আসলে এটাকে আমরা একদম একটা অবাস্তব প্রস্তাব বলে মনে করি, এবং আমরা এটার পক্ষে নেই। এটার নাম যদি মৌলিক সংস্কার হয়, তাহলে এইসব মৌলিক সংস্কার করার দায়িত্ব বর্তমান সরকারের কাঁধে নাই। বর্তমান সরকার শুধুমাত্র নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারগুলো করতে পারলে আমরা সন্তুষ্ট। কারণ এটা একটা ইরেগুলার সরকার, রেগুলার সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার হলোই যে একটা একটা রেগুলার সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা। তাদের মধ্যে সদিচ্ছা আছে, ডক্টর ইউনূস সাহেবের মধ্যে 100% সদিচ্ছা আছে, এবং উনি খুব বেশি দিন আসলে এটা লিঙ্গে করতে চায় না। কিন্তু আমাদের বলছেন যে সরকারের সাথে কেউই নেই। না, আমি বলছি ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, এবং ডক্টর ইউনূস সাহেবের সেরকম রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নাই। বয়স ইত্যাদি কারণে আমার মনে হয় প্রকৃতি তো প্রতিশোধ নিতে ভালোবাসে, এবং প্রকৃতির শূন্যস্থান পূরণ করে না। ডক্টর ইউনূসকে যখন 8 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠাতে এবং নামাতে হয়েছে, তখনই প্রকৃতি আপনার তার ভাগ্য নির্ধারণ
নির্ধারণ করে দিয়েছেন। তিনি একদিন আপনার আদালতে প্রাঙ্গণে বলেছেন যে কোনো একটা দেবীর অভিশাপ তার উপর বর্তিয়েছে। তখন আমরা বলেছি আসলে সেই দেবী যে সেই পৌরাণিক দেবী নয়, বর্তমানে রক্ত মাংসের দেবীর আপনার সেই অভিশাপ দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো সেই অভিশপ্ত দেবী তো নিজেই পালিয়ে গেলেন। এখন ডক্টর ইউনূস সাহেবের ঘাড়ে আপনার, অথবা এই যে আপনার এই ছোট ছোট ছেলেপেলেদের ঘাড়ের মধ্যে একটা মানে একজন বুদ্ধিজীবী আছে, তাকে মানে খাটাস নামে চিনে আর কি, এই খাটাসের পাল্লায় পড়েছে। আর গুটি কয়েক ছাত্রনেতার আপনার উচ্চাকাঙ্ক্ষা জাগৃত হয়েছে, তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা জাগৃত হয়েছে, আমি কি হনুরে আমরা একটা কিছু করে ফেলেছি, আমাদের ডাকে কোটি কোটি মানুষ নেমে এসছে। তাদের অল্প কয়েকজন, বেশি না, অল্প কয়েকজন মানে তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং অল্প কয়েকজনের উস্কানি, কেউ দেশ থেকে উস্কানি দিচ্ছে, কেউ বিদেশ থেকে উস্কানি দিচ্ছে, কেউ ডক্টর ইউনূসের আশেপাশে বেশ উস্কানি দিচ্ছে। এই উস্কানিটা দিয়ে আসলে একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করছে এবং এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা এখনও মনে প্রাণে বিশ্বাস করি যে 5ই আগস্টে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই শাসন কাটিয়েছে, আমাদের মধ্যে ঐক্যটাকে আরো দৃঢ় করা দরকার, আমাদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা কিন্তু 5 তারিখে আসলে এখন ঐক্যবদ্ধ হয়েছে বা একজোট হতে পারবে আমার মনে একটা চেষ্টা করলে। এই খাটাস মাটাসদেরকে মানে কথাবার্তা না শুনলে, যেসব খাটাসরা জীবনে কোনোদিন ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই, এইসব তত্ত্ব বুলি আউড়িয়ে যারা মানুষের মাথাটাকে একটু মগজ ধোলাই করতে পারে, ওদের পাল্লা থেকে বেরিয়ে এসে যদি আমরা আপনার বসে, তাহলে এটা অসম্ভবের কিছু না। কারণ আমরা 5 তারিখে কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছি এবং 5 তারিখে সরকারের পতন হয়েছে। 5 তারিখে সরকার পতন হওয়ার পর আমরা রাস্তাঘাটে যে উচ্ছ্বাস দেখেছি, যা ছিল তাই নিয়ে কিন্তু রাস্তায় নেমে এসছে, পানি নিয়ে রাস্তায় নেমে এসছে, খাবার নিয়ে রাস্তায় নেমে এসছে, বিস্কিট নিয়ে আমার প্রচণ্ড উচ্ছ্বাস। আমরা যে উচ্ছ্বাসকে তাকে আমরা সেদিন কিন্তু 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে আমরা কেউ কল্পনা করি নেই যে এই 5-7 মাসের মধ্যে আওয়ামী লীগ আবার ঝটিকা মিছিলের নামে একটা অশুভ সংকেত দেবে। কিন্তু সেটা আমাদের এই একটা বিভাজন সৃষ্টি করে কিন্তু আওয়ামী লীগটা আবার মাঠে নামার জন্য চেষ্টা করছে। আরেকটা বিষয় জানার ছিল যে আজকে প্রধান নির্বাচন কমিশনার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নতুন করে সময় বাড়িয়েছেন। আসলে এটা কেন? আমরা যখন নতুন নির্বাচনের কথা বলছেন বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছি, আমরা সেই সময়ে নতুন করে রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রশ্নটি উঠছে কেন? বা আর এটা কি আসলে ছাত্রদের দল কিংবা নতুন কোনো দলকে এটা শুধুমাত্র ছাত্র, এটা গত সরকারের আমলও তারা 2-3টা কিংস পার্টিকে বা ওই তৃণমূল, বিএনপি, বিএনএফ, টিএনএফদেরকে দিয়েছে, যাদের কোনো কাগজপত্র ঠিক নেই, যারা কোনো এই যে শর্ত একটাও পূরণ করে নেই। এখন এনসিপিকে তো চাইলে 24 ঘন্টার মধ্যে আপনার নিবন্ধন দিতে পারে, এনসিপি যদি নিজস্ব প্রতীকে নির্বাচন করতে চায়, এবং সেই জন্য সেটা বাড়িয়েছেন। কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রায় 50টির মতো রাজনৈতিক দল আছে, তার মধ্যে 30টি একটা অপ্রাসঙ্গিক, তারা কিন্তু রাজনৈতিক মাঠের মধ্যে নেই। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের উচিত হবে যে রাজনৈতিক দলগুলো গত 5-10 বছরে আপনার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে নাই এবং যারা মানে নামকাওয়াস্তে আছে, তাদেরকে বাদ দিয়ে নতুন করে আপনার রাজনৈতিক দলগুলোকে আবার সাজানো দরকার। হ্যাঁ, একটা নিবন্ধন অথবা একটা আপনার কিছু একটা সিস্টেম থাকা দরকার, কারণ একটা রাজনৈতিক দলের একটা মার্কা লাগবে, একটা রাজনৈতিক দলের একটা মানে এটা স্টেক হোল্ডার তো নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলো। এখন নিবন্ধন দিতে চাইলেও আপনার যেই মানে শর্ত আছে, এই শর্ততে আপনার অনেকগুলো মানে তেমন কোনো রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে আর নতুন করে আপনার এখানে নিবন্ধিত হতে পারবে না। হয়তো বর্তমান যেই আপনার এনসিপি আছে, সরকারি রাজনৈতিক দলটি আছে, তাকে নিবন্ধন দেওয়ার জন্য হয়তো ওটা করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যদি তাদেরকে নিবন্ধন দেওয়ার দরকার হয় তাহলে নিবন্ধন দিয়ে দেখ, কিন্তু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বলছেন যে তারা ডিসেম্বরকেই নির্বাচনের মাস ধরে তারা নির্বাচনে এগিয়ে যেতে চায়। দেখেন, জুন মাসে নির্বাচন করার তো কোনো রকমের নাই, কারণ কোরবানির পরে বৃষ্টি, ঝড়, তুফান এবং প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু নির্বাচনটা হয় না। বাংলাদেশে 53 বছরের মধ্যে একমাত্র বাস্তবিক কারণের মধ্যে 12 জুন একটা নির্বাচন হয়েছে 96 সালে। এছাড়া প্রত্যেকটা নির্বাচনটাই কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হয়। আমরা এই কথাটা বোঝানোর চেষ্টা করছি এবং আমার মনে হচ্ছে যে সরকার কিন্তু বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন হতেই পারবে, এটা বলেছে। সরকার একটু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করছেন যে এটা জুন অথবা কিন্তু আমরা যারা বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো জমা দিয়েছি, আমরা সংস্কার কমিশনের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা ধরেন যেই কয়েকটি সংস্কার সরকার করতে পারবেন ডিসেম্বরের মধ্যে বা অক্টোবরের মধ্যে, ওইগুলো আমরা তাদের উপর ছেড়ে দেবো। বাকিটা দরকার হলে আমরা একটা জাতীয় ঐক্যমত্য ভিত্তিতে একটা চার্টার আমরা লিখিত একটা সাইন করবো বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যে দলই ক্ষমতায় যায় সেই দল কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে, এই সংস্কারগুলো করবে।
কারণগুলো আবার দেখেন বিচার কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন এইটা বলার কোনো অবকাশ নাই, এটা বলার কোনো কারণ নাই, এটা বলার কোনো প্রয়োজন নাই যে বর্তমান সরকার যদি বিচার না করে ভবিষ্যৎ সরকার বিচার করবে না। ভবিষ্যৎ সরকার 100 বার বিচার করবে, 1000 বার বিচার করবে, 1 কোটি বার বিচার করবে। কারণ আমরা তো মানে বিগত সরকার দ্বারা সবচেয়ে নিষ্পেষিত, আমরা তো বিগত সরকারের দ্বারা সবচেয়ে অত্যাচারিত। বিগত সরকার শিশু হত্যা করেছে, মহিলা হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, মানে আপনার শ্রমিক হত্যা করেছে, আপনার গুম করেছে, খুন করেছে, অর্থ পাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। তাদেরকে তো বিচারের আওতায় এনে আমরা তাদেরকে ফাঁসি নিশ্চিত করবই করব। এটা সমসাপেক্ষ ব্যাপার, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, আমরা এটা করবই। সুতরাং এখানে অনেকেই যে মানে চিলড্রেন পার্টি যারা বলছেন যে এই সরকার বিচার না করলে পরবর্তী সরকার বিচার করবে, নিশ্চয়তা কি? আমরা জাতির সাথে কমিটমেন্ট করব। আমরা তো কমিটেড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়া দাঁড় করানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করব এবং সেই দায়িত্ব পালন করার জন্য আমরা জনগণের কাছে ভোট চাইব। জনগণ আমাদেরকে নির্বাচিত করলে আমরা সেটা করব। শেষ পর্যায়ে রয়েছি। জনাব হাবিব, আপনার কাছে 1-2 মিনিটের মধ্যে জানতে চাইবো যে আপনি যে প্রসঙ্গটি তুলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল পারভেজকে যে খুন করা হয়েছে, সেই ঘটনায় 8 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে। ছাত্র দলের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে, তারাই হয়তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যদিও তারা সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলছে তদন্তের আগে তাদের নামে ট্যাগ দেয়া বা তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা এটা অন্যায়। আপনি আসলে কি মনে করেন? আর আমার বাস্তব কথা বলে, আমার ঈশ্বরদী সরকারি কলেজ, সেখানে ছাত্ররা কিছু সব কিছু কি বলে গ্রাফিতি, হ্যাঁ গ্রাফিতি, একটা দেওয়ালে মুছে গেছিল। তো সেই দেওয়ালে মুছে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমাদের আবার ছেলেদের মানে সবগুলো ঠিক আছে, একটা দেওয়াল, সেখানে আবার আমাদের কিছু নাম টাম লিখছে। এইটা নিয়ে বৈষম্য ছাত্ররা তাদের পেয়েছে হুলুস্থুলুস কাণ্ড করে দিয়েছে। আমি যখন জানলাম ঘটনাটা, জানার পরে যারা এটা করেছে আমাদের লোকজন, তাদের বললাম যে এটা কেন করছে, মুছে দাও, ওখানে নাম লেখে, আমার নাম ওখানে লিখে বড় করা লাগবে না। আমাদের আরও কয়েকজন নাম লিখেছে, ঠিক আছে, ওয়াল নষ্ট হয়ে গেছে, থাক, যা লেখা বোঝা রাখে না, দরকার কি তোমাদের? আর জায়গা নেই, রাস্তাঘাট নেই, অন্য বিল্ডিং নেই। অর্থাৎ তারা কিন্তু আমার মনোভাবটা না বুঝেই আমাকে কেন্দ্র করেই ধর নামটা বলে ফেললো। তো এখন আমার কথা হলো, একটা হত্যাকাণ্ড সংঘটিত যেই কেউ না কেন, আমিও চাই না কাউকে আমি দৌড় দিতে। প্রকৃত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হতেই হবে, এই ব্যাপারে কোনো রকমের কোনো আপোষ নেই, যেই হোক না কেন। এখন যদি এরা ছাত্রদল হোক আর হোক, বিশ্ববিদ্যালয় যেই হোক না কেন, এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো, আপনার এই আলোচনার মধ্যে যেটা আছে, যেমন আপনার এই যে নাম কি তোফায়েল আহমেদ সাহেব, তাকে খুব পছন্দ করতাম, কিন্তু উনি দুইটা দিন মারাত্মক ভুল করছে। একটা, উনি আইয়ুব খানের সেই মৌলিক গণতন্ত্র ফিরে গেছে যেটি উনি বললেন এত বছর পর, এবং আরেকটা মারাত্মক ভুল করেছেন যে চাকরিতে থেকে মেম্বার কাউন্সিল নির্বাচন করা যাবে সরকারি চাকরি করে। আজব কথা। এই যদি হয় সংস্কার, এই সংস্কারের গোষ্ঠী কেলাই। এখন 2 আর 2 3 এই যদি কেউ শিখাতে শিখবো, 2 আর 2 4 শিখে এসেছে, 2 আর 3 5 শিখে আসেন, 2 আর 2 5 কেউ শিখাতে চাইলে ওইটা আমি শিখবো না। তো আজকে তোফায়েল আহমেদ সাহেব আবার আমার পিছনে নিয়ে যাচ্ছেন, আমরা সেই জায়গায় যাবো। আর এই যে যারা না বুঝে যত দিন যাবে। আরেকটা কথা বলে, ছাত্ররা যেটা কথা বলছে যে যদি এখন এই সরকার বিচার না করে যায়, পরবর্তী সরকার যারা আসবে তারা বিচার করবে না। তো 3 বছর পর তো নির্বাচন হয়, 3 বছর পর কি তারাই ক্ষমতা আসবে? এমন গ্যারান্টি আছে? বলতে পারবে যে 3 বছর পর নির্বাচন হবে, সেই আমরা ক্ষমতা আসবো, আমরা বিচার করবো? এ কথা বলার অর্থটা কি? যে নেক্সটে তারাই ক্ষমতা আসবে। এত সহজ না, এত সহজ না। আর 3 বছর পর যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আওয়ামী লীগের অপকর্ম দুষ্কর্ম অনেকেই ভুলে যাবে। বাংলাদেশে এটাই হয়। তারপরে জাতীয় আন্তর্জাতিক চাপে পড়ে যদি আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেয়, যত চেষ্টাই করি সেটা ঠেকানো খুব মুশকিল আছে। কিন্তু আর আওয়ামী লীগ আসলোই না, ধরেন দিলই না, আমরা দিলাম না, আমি নিজেও চাই না। কিন্তু ওই যে তখন তারা অন্য নামে নির্বাচন করে, সেই নির্বাচনে তো তারা 3-4 বছর পর নির্বাচন যদি হয়, তাহলে তারা এই ভিতরে সংগঠিত হবে। 8 মাসের বাদে এত বড় অন্যায় করার পর তারা যখন ঈদের মাঠে গিয়ে জয় বাংলা স্লোগান দেয়, যারা ঝটিকা মিছিল করে, এত সাহস তাদের দেখাচ্ছে, তো যখন আরও দিন চলে যাবে, আর যে কথা তখন আরও তাদের শক্তি বাড়বে। আর যে কথাটা আমি বললাম, এর ভিতরে অনেকে জামিন পেয়ে যাচ্ছে। তো সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা,
জামিন পেয়ে যাচ্ছে, আমরা জামিন পাইনি, আমার টকশো ধরে নিয়ে গেছে, আমাকে হাইকোর্টে জামিন নিতে হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যাচ্ছে। সাবির হোসেন চৌধুরীর 6টা মামলা, 2টা মার্ডার কেস, রিমান্ড চলাকালীন সময় জামিন পৃথিবীর ইতিহাসে হয় নাই, সে জামিন দিল না, আজকে সাধারণ ঘুরে বেড়াতে পারে না। আমি বিভিন্ন জায়গায় দেখছি যারা আওয়ামী লীগের আসামি যারা ছিল তারা জামিন পেয়ে, কারণ ওই বিচার করে তাদের। আর সরকারের সাথে কেউ নাই বলতে আমি এই জন্য বললাম, এই দেশের প্রশাসন লোকজনদের সরকারের সাথে নেই, শেষ করতে হবে, সরকারের সাথে নেই। আমলা থেকে শুরু কেউ আছে, ব্যবসায়ীরা আছে, হ্যাঁ, রাজনৈতিক দল তাদের সাথে নেই, রাজনৈতিক দলগুলো তাদের সাথে নেই। এই জন্য বলছি। আর আন্তর্জাতিকভাবে যেটা এইভাবে করতে থাকে, যেমন চায়নাতে গিয়ে যেটা করে আসছে, এটা করে তো এর ভিতরে একটা শুরু হয়ে গেছে নানান কাহিনী। কেন যত করবে না, একটা ব্যক্তি, একজন প্লেয়ার ক্রিকেটে যদি হয় তাহলে অনেক সময় একাই চেয়ে নিতে পারে, ব্যাটিং করে অনেক রান হতে পারে। আবার যদি কেউ অলরাউন্ডার হয় তাহলে হয়, যেন আমাদের সাকিব করে, কিন্তু তা পারলো না, কিন্তু কোনো কিছু অর্জন করতে পারে। অর্থাৎ বিশ্বে 3 ফরম্যাটে সাকিব কিন্তু চ্যাম্পিয়ন ছিল বহুদিন, পারে নাই। সেখানে একজন ডক্টর ইউনূস তার এই সমস্ত লোকজন নিয়ে দেশটা সুন্দর পরিচালনা করবেন আমি বিশ্বাস করি। জন্য আমরা অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, নিশ্চয়ই দেখা হবে। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।